17 জুলাই 2025 সকাল 7:30 বিহারের পাটনায় অবস্থিত পারস হাসপাতালের কাছাকাছি দুজন লোক দাঁড়িয়েছিল। একজনের গায়ে সাদা শার্ট, আরেকজন মাথায় হেলমেট। ঠিক তখনই চারজন ক্যাপ পরা ব্যক্তি এসে দাঁড়ালো তাদের পাশে। কিছু কথাবার্তার পর হেলমেটধারী সেই ব্যক্তি এগিয়ে গেল আর বাকি পাঁচজন ধীরে ধীরে হাসপাতালের দিকে পা বাড়ালো। তখনও কেউ বুঝতে পারেনি এই পাঁচজন কি ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। সকাল 7:25 পারাস হাসপাতালের সেকেন্ড ফ্লোরে ছিল নিস্তব্ধতা। সেই পাঁচজন করিডোর ধরে এগিয়ে গেল কক্ষ নম্বর 209-এর সামনে। তারপর তারা সঙ্গে আনা আগ্নেয়াস্ত্র লোড করে হঠাৎই কক্ষের ভেতর ঢুকে শুরু করল গুলিবর্ষণ। মাত্র 10 সেকেন্ডের ভেতর গুলি চালিয়ে চারজন বেরিয়ে পড়ল সিঁড়ির দিকে, আর পঞ্চম ব্যক্তি একদম নিশ্চিন্ত ভঙ্গিতে গা হেলিয়ে কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। অল্প কিছুক্ষণের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ল সারা দেশে। পাটনার পারস হাসপাতালের ভেতর গুলি করে খুন করা হয়েছে এক কুখ্যাত গ্যাংস্টারকে, চন্দন মিশ্রা। এই ঘটনাটি যেন অবিকল 1998 সালের সেই ভয়ঙ্কর বিকেলের স্মৃতি ফিরিয়ে এনেছিল, যখন বিহার সরকারের মন্ত্রী ব্রিজ বিহারী প্রসাদকে পাটনারই এক হাসপাতালে আইসিইউ-এর ভেতর গুলি করে হত্যা করা হয়েছিল। তখনও 22 জন কমান্ডো মন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত ছিল। আর সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল উত্তরপ্রদেশের ভয়ঙ্কর অপরাধী শ্রীপ্রকাশ শুক্লা, যার জীবন কাহিনী নিয়েই বানানো হয় জনপ্রিয় ওয়েব সিরিজ রাংবাজ। তবে আজ আমরা বলবো আরেকটা ভয়ঙ্কর, রক্তমাখা এবং রোমহর্ষক গল্প। চন্দন মিশ্রা নামের এক ছেলে কিভাবে হয়ে উঠল পাটনার সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টার, আর শেষ পর্যন্ত কেমন নির্মমভাবে তাকে হত্যা করা হলো। গল্পটা শুরু হয় পাটনা থেকে প্রায় 140 কিলোমিটার দূরে বক্সার জেলার এক ছোট্ট শহর থেকে। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার, বাবা মা আর তাদের একমাত্র ছেলে চন্দন। বাবা ছিলেন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি, আর চন্দনের জীবন রিভলভিং করত ক্রিকেটকে ঘিরে। কিন্তু একদিন এক লোকাল ম্যাচে একটা ছোট্ট ঝগড়া সবকিছু পাল্টে দেয়। চন্দনের সঙ্গে বচসা হয় এক ছেলে সোনুর সাথে, আর সবার সামনে সোনু চন্দনকে মারধর করে। এই অপমান, আঘাত আর ইগোর জ্বালা চন্দন ভুলতে পারেনি। সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় বিষয়টা আর ক্রিকেটের নয়, ইজ্জতের। সকালে সে বাবার লাইসেন্স করা বন্দুক নিয়ে যায় সোনুর বাড়ির সামনে, ডাকে তাকে বাইরে, আর এক মুহূর্তে গুলি চালিয়ে দেয়। এটাই ছিল তার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। এক সাধারণ ছেলে থেকে হয়ে গেল সে একজন খুনি। যদিও সে তখন অপ্রাপ্ত বয়স্ক ছিল, তাই তাকে পাঠানো হয় বাল সুধার গৃহে। 3 বছর সেই সংশোধনাগারে কাটে তার অপরাধ জগতের শিক্ষায়। চুরি, ডাকাতি, হত্যা সব শেখে সেখানেই। বালসুধার থেকে বেরিয়ে চন্দনের দেখা হয় শেরু ওরফে ওমকার নাথ সিংয়ের সঙ্গে। শেরুও ছিল সাবেক অপরাধী, আর দুজনেরই প্যাশন ছিল ক্রিকেট। তবে এবার খেলাটা মাঠে নয়, চলছিল রাস্তায়। চন্দন শেরু একসঙ্গে গড়ে তোলে চন্দন শেরু গ্যাং। ছোট দোকান থেকে কন্ট্রাক্টর, কনস্ট্রাকশন সাইট, যেখানেই হোক তারা গিয়ে আদায় করত রংদারি অর্থাৎ চাঁদা। বক্সার আর লোকজন কাঁপত এই দুই কিশোর অপরাধীর নাম শুনে। তাদের গ্যাং বড় হতে থাকে, নতুন ছেলেরা যুক্ত হতে থাকে, আর তারপর 2011 সালে চন্দন ও শেরু মিলে একের পর এক 6টি হত্যা করে। বিহার পুলিশের ঘুম উড়ে যায়। এই চরম দুঃসময়ে চন্দন নিজের পরবর্তী লক্ষ্য বেছে নেয়, এক ধনী ব্যবসায়ী রাজেন্দ্র কেশরী। যখন চাঁদা চাওয়া হয়, রাজেন্দ্র কেশরী সেটা প্রত্যাখ্যান করেন। চন্দন ঘোষণা দেয়, আগামীকাল আমি ওকে গুলি করব। 20 অগাস্ট সন্ধ্যায় ঘোষণা। 21 অগাস্ট প্রকাশ্যে দিবালকে বাজারে রাজেন্দ্র কেশরীকে গুলি করে হত্যা করে চন্দন শেরু গ্যাং। এই হত্যাকাণ্ড গোটা বিহার রাজনীতিকে নাড়িয়ে দেয়। কারণ রাজেন্দ্র কেশরী শুধু ব্যবসায়ী ছিলেন না, তার ছিল রাজনৈতিক যোগাযোগ, পুলিশি প্রভাব, গণমাধ্যমের শোরগোল, পুলিশের উপর চাপ, সব মিলিয়ে চন্দন শেরুর নামে 25টি মামলা হয়, যার মধ্যে 12টি হত্যা মামলা। তারা বক্সার ছেড়ে পালায় নেপাল। বিহার পুলিশও তাদের পিছু নেয়, কিন্তু নেপাল পুলিশ ইন্টারফেয়ার করে, কারণ এটা দুই দেশের বিষয়। এই সময় চন্দন ও শেরু ফেরার হয়ে চলে আসে কলকাতা। এইবার গল্পের দৃশ্যপট কলকাতায়। বিহার ও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথ অভিযান চালিয়ে
নিখুঁত পরিকল্পনা ও ট্র্যাকিংয়ের মাধ্যমে চন্দন ও শেরুকে শেষমেশ কলকাতা থেকে গ্রেপ্তার করে। এখান থেকেই এই কাহিনীতে এক নতুন টুইস্ট শুরু হয়। চন্দন ও শেরুকে গ্রেপ্তার করার পর তাদের ফিরিয়ে আনা হয় বাক্সারে, যেখানে লোয়ার কোর্টে ট্রায়াল শুরু হয়। কিন্তু বাক্সার জেলে এই দুইজনের এতটাই প্রভাব ও আতঙ্ক ছিল যে পুলিশ তাদের বারবার জেল পরিবর্তন করতে থাকে। প্রথমে ভাগলপুর জেল, তারপর বেওর জেল, শেষে পূর্ণিয়া জেল। একটা জেল থেকে আরেকটায় যেন পুরো সিস্টেমই এই দুই অপরাধীর কাছ থেকে রেহাই পেতে চাইছিল। এরপর আসে সেই বহুল আলোচিত রাজেন্দ্র কেশরী হত্যা মামলার রায়। লোয়ার কোর্ট রায় দেয় চন্দন মিশ্রকে যাবজ্জীবন কারাদণ্ড আর শেরুকে ফাঁসির সাজা। একই অপরাধ, কিন্তু দুই রকম সাজা। এই রায় শেরুর বুকের ভেতর এক তীরের মতো বিঁধে যায়। তার মনে হতে থাকে সবচেয়ে বড় সেটিং চন্দনের ছিল বলেই সে বেঁচে গেল, আর শেরুকে দেয়া হল ফাঁসি। দুইজনই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে। হাইকোর্ট ফাঁসির সাজা কমিয়ে শেরুকে দেয় যাবজ্জীবন। কিন্তু ততদিনে শেরুর ভেতরে জেল নামের বীজ ঢুকে গেছে। বন্ধুত্ব এখন আর বন্ধুত্ব নেই, এটা এক নতুন শত্রুতার সূচনা। শুধু আদালতের রায়ের প্রতি অভিমান নয়, শেরুর মনে জমা হতে থাকে অনেক অপ্রকাশিত ক্ষোভ। প্রথমত, সে ভাবতে শুরু করে চাঁদাবাজি ও লুটের টাকাগুলো সঠিক ভাগ শেরুকে তাকে দিত না, সবচেয়ে বড় অংশটা সে নিজেই রেখে দিত। দ্বিতীয়ত, চন্দনের পরিবারে থাকা এক তরুণীর সঙ্গে শেরুর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, যা চন্দন একদমই পছন্দ করত না। দুজনের কাস্ট ভিন্ন হওয়ায় চন্দন মেনে নিতে পারেনি। এই দ্বন্দ্ব বন্ধুত্বের মধ্যে নীরব চাপ তৈরি করেছিল বহু আগে থেকেই। তৃতীয়ত, যখন পুলিশের অভিযান শুরু হয়, শেরুর গ্যাংয়ের লোকজন এক এক করে এনকাউন্টারে মারা যেতে থাকে। অনেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তখন শেরুর মেলের কিছু সদস্য জেলে এসে তাকে বলে, চন্দনই পুলিশের খবর দিচ্ছে, সেই আমাদের ছেলেদের ধরাচ্ছে। শেরুর মনে সেই ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। তার সন্দেহ একসময় বিশ্বাসে পরিণত হয় যখন সে দেখে চন্দন ভাগলপুর জেলের ভিতর থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। জেলের ভেতরে ফোন চালানো, ভিডিও বানানো, এগুলো সাধারণ কারো পক্ষে সম্ভব না। সেটা তখনই হয় যখন সিস্টেমের ভেতরে পর্যন্ত সেটিং থাকে। এটাই প্রমাণ করে দেয় যে চন্দনের পুলিশের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। একই মামলার দুই আসামি, একজনকে ভিআইপি ট্রিটমেন্ট, আরেকজনকে অপমান। শেরুর মাথায় তখন একটাই চিন্তা, চন্দন এখন নিজের খেলা খেলছে, আর আমি শুধু তার পুতুল হয়ে গেছি। দুজনের শত্রুতা এখন আর গোপন নয়, সবাই জানে তারা একে অপরকে ঘৃণা করে। তাই জেলের শান্তি বজায় রাখতে চন্দনকে বেওর জেলে আর শেরুকে পূর্ণিয়া জেলে পাঠানো হয়। সেই ব্যর্থ চন্দন শেরু গ্যাং, যার নামেই একসময় পুলিশ কাঁপত, এখন ভেঙে গেছে দুই টুকরোতে। এবং বাকি ছিল শুধু পুরনো বন্ধুত্বের রক্তাক্ত শেষ অধ্যায়। গত 14 বছরে চন্দন ও শেরু বহুবার প্যারোলে আবেদন করে, কখনো আত্মীয়ের মৃত্যু, কখনো পারিবারিক সমস্যা দেখিয়ে, কিন্তু প্রত্যেকবার আবেদন প্রত্যাখ্যান করা হয়। তবে জুন 2025-এ চন্দন মিশ্র আবার আবেদন করে, এইবার মেডিকেল গ্রাউন্ডে, তার পাইলস অপারেশনের জন্য। এবং এইবার চন্দন ৩রা জুলাই 2025-এ 15 দিনের প্যারোল পায়। এই খবর জেলের ভেতরে থাকা শেরুর কানে পৌঁছায়। তার কাছে এটা ছিল সুযোগ, চন্দনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সোনালি সময়। কারণ জেলের ভিতরে সিসিটিভি, পুলিশ আর ইনফরমারদের মাঝে চন্দনের নাগাল পাওয়া ছিল অসম্ভব। কিন্তু এখন প্যারোলে বেরানো চন্দন ছিল একদম সফট টার্গেট। এবং এখান থেকেই শুরু হয় চন্দন মিশ্রকে খুন করার পরিকল্পনা, যেটার সময়সীমা ছিল মাত্র 15 দিন। শেরু জেলের ভেতর থেকে এমন একজনকে খুঁজছিল যার ওপর সে পুরোপুরি ভরসা করতে পারে। আর তখনই প্রবেশ ঘটে এই কাহিনীর তৃতীয় এবং ভয়ঙ্কর চরিত্রের, তৌসিফ বাচ্চা, ফুলওয়ারি শরীফ, পাটনা। সেখানেই জন্ম, বড় হওয়া এবং অপরাধ জগতের উত্থান। বাস্তবে তার নাম ছিল তৌসিফ রাজা, কিন্তু সে চেয়েছিল আলাদা পরিচয়। ক্রাইম জগতে পা রাখার পর নিজেকে ডাকতে শুরু করে তৌসিফ বাচ্চা। ছোটখাটো ছিনতাই থেকে শুরু, ধীরে ধীরে টাকার বিনিময়ে খুন করতে শুরু করে। একসময় বিহার ঝাড়খণ্ডের অপরাধ জগতে পরিচিতি হয়। কন্ট্রাক্ট কিলিং? তাহলে তৌসিফ বাচ্চা।
সে শুধু কন্ট্রাক্ট কিলার ছিল না, নিজের গ্যাংস্টার ইমেজ নিয়ে ছিল ভীষণ অবসেসড। সোশ্যাল মিডিয়ায় নিজ নামে একাধিক অ্যাকাউন্ট, যেখানে রিল বানিয়ে তার লাইফস্টাইল গ্যাংস্টার ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করত। তৌসিফের আইডল ছিল দাউদ ইব্রাহিম। সে তার মতোই পোজ, পোশাক ও অ্যাটিটিউড নকল করত। আসলে তার সোশ্যাল মিডিয়ার বায়োতেও সেই মানসিকতার ছাপ স্পষ্ট। অনলাইনে সে একরকম সেলিব্রিটি গ্যাংস্টার হয়ে উঠেছিল, যাকে অনেকে ফলো করত, ভয় পেত, আর কেউ কেউ গোপনে অনুপ্রাণিত হতো। শেরুর সামনে থাকা অপশনগুলোর মধ্যে এমন ঠান্ডা মাথার খুনি যে প্রশ্ন না করেই টার্গেট শেষ করতে পারে, তৌসিফ বাচ্চার থেকে ভালো কেউ ছিল না। শেরু নিজের গ্যাংয়ের মাধ্যমে তৌসিফকে কন্ট্রাক্ট দেয় চন্দন মিশ্রকে খতম করার জন্য। তৌসিফ মনে করে চন্দন মিশ্রর মতো বড় গ্যাংস্টারকে মেরে তার নাম অপরাধ জগতের ইতিহাসে চিরস্থায়ী হয়ে যাবে, তাই সে এই সুপারি নিতে রাজি হয়ে যায়। কিন্তু এটা ছিল মোটেও সহজ কাজ নয়। চন্দন প্যারোলে জেল থেকে বের হলেও হাসপাতালে যাওয়ার বদলে সে সরাসরি নিজের এলাকা বক্সারে ফিরে যায়, যেখানে তার দখলদারি ছিল, যেখানে সবাই তার নামেই কাঁপত, আর ছিল তার নিজস্ব নেটওয়ার্ক। এই ছিল তৌসিফের প্রথম বাধা। তাই সে নিজের গ্যাং নিয়ে সেই সুযোগের অপেক্ষায় বসে থাকে, যখন চন্দন কোনো কারণে বক্সার থেকে বাইরে বেরোবে। কিন্তু অপেক্ষা লম্বা হতে থাকে। 10-12 দিন কেটে যায়, তবুও চন্দন নিজের দুর্গ থেকে বেরোয় না। তৌসিফ বুঝতে পারে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 15 দিনের মধ্যে যদি কিছু না হয়, তাহলে চন্দন আবার জেলে ফিরে যাবে, আর তখন তাকে ছোঁয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে। ঠিক সেই সময় একটা খবর সব কিছু বদলে দেয়। চন্দনের পাইলস অপারেশন করার জন্য তাকে পাটনার পারাস হাসপাতালে ভর্তি হতে হবে। এই অপারেশনই ছিল প্যারোলের কারণ। চন্দন 13 জুলাই হাসপাতালে ভর্তি হয়, আর 15 জুলাই তার সার্জারি হয়ে যায়। এটাই ছিল সেই সুযোগ যার জন্য তৌসিফ এতদিন ধরে অপেক্ষা করছিল। হাসপাতালের মতো ওপেন পাবলিক জায়গায় হামলা করা ছিল বিপজ্জনক, কিন্তু এটাও সত্য যে এটাই ছিল একমাত্র সময় যখন চন্দন তার এলাকায় ছিল না। আর পারাস হাসপাতাল তৌসিফের কাছে অজানা জায়গা ছিল না, কারণ তার পরিচিত লোকজন আগেও সেখানে ভর্তি হয়েছিল, যার কারণে তার আসা যাওয়া হতো সেখানে। 17 জুলাই 2025 সকাল 7:30 নাগাদ, যেদিন চন্দন ডিসচার্জ হওয়ার কথা, তৌসিফ ও তার গ্যাং হাতিয়ার নিয়ে নির্ভয় ঢুকে পড়ে চন্দনের রুম নাম্বার 209। একটানা গুলি চালিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই চন্দন মিশ্রকে হত্যা করে তারা। তারপর 2 বাইকে করে পিস্তল উঁচিয়ে সরাসরি বেরিয়ে যায় তারা। কোনো বাধা নেই, কোনো প্রতিরোধ নেই। এই ঘটনা শুধু এক গ্যাংস্টার খুনের নয়, এটা প্রমাণ করে যে যদি অপরাধীরা আইনের ভয় না পায়, তাহলে সাধারণ মানুষ কিসের ওপর ভরসা রাখবে? যে সিস্টেমের ওপর আমরা ভরসা করি, সেই সিস্টেমে অগণিত ফাঁক ফকর আছে, আর সেই ফাঁকে ঢুকে পড়ে বিশ্বাসঘাতকতা আর অসততা। পারাস হাসপাতালের মতো নামী জায়গায় একসাথে 5 জন লোক এন্ট্রি পাস ছাড়া ঢুকে পড়ে। হাসপাতালের নিয়ম বলছে একসাথে 2 জনের বেশি পেশেন্টের কাছে যাওয়া যায় না, তাহলে 5 জন কিভাবে ঢুকল? সিসিটিভি ফুটেজে দেখা যায় হামলাকারীরা মুখ ঢেকে নয়, কোনো ভয় ছাড়াই রুমে ঢোকে। এমন আত্মবিশ্বাস তখনই আসে যখন তাদের জানা থাকে যে সিস্টেম তাদের কিছুই করতে পারবে না। রুমের লক খোলা ছিল নাকি আগে থেকেই খারাপ করে রাখা হয়েছিল? এটা কি স্টাফদের সাহায্যে হয়নি? সবচেয়ে বড় প্রশ্ন, রুমের মধ্যে যখন কেউ পিস্তল বের করছে, সিসিটিভি মনিটরিং টিম তখন কি করছিল? কেউ কিছু সন্দেহ করেনি? মেটাল ডিটেক্টর ছিল না? সিকিউরিটি চেক ছিল না? যখন গুলির শব্দ শোনা গেল, তখন কেউ প্রতিক্রিয়া দিল না, কেউ বাধা দিল না। হাসপাতাল থেকে ডুমরা চেকপোস্ট 1.5 কিমি।
শাস্ত্রীনগর থানাও মাত্র 2.5 কিমি দূরে, তবুও না কোনো রোড ব্লকেজ, না টাইমলি পুলিশ রেসপন্স। তৌসিফ ছিল সবচেয়ে লাস্ট যিনি বেরিয়ে যায়, ফলে এটা আশঙ্কা করা হচ্ছে যে তৌসিফ হয়তো হত্যার ভিডিও রেকর্ড করেছে। এটা যদি সত্যি হয়, তাহলে এই হত্যার উদ্দেশ্য শুধু খুন নয়, ভয় ছড়ানোও ছিল। এই ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে আইনের প্রতি মানুষের ভরসা আরও কমবে। এটাই বিহার রাজনীতির এক নির্মম বাস্তবতা, যেখানে নেতা, গ্যাংস্টার আর সিস্টেম একই মুদ্রার 3টে পিঠ হয়ে গেছে। জনতার ভয় আর ব্যথা শুধু ভোট ব্যাংকের হিসেব হয়ে দাঁড়িয়েছে। একটা হাসপাতালের ভেতরে এইভাবে একজন গ্যাংস্টার মারা যেতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই গল্প শুধু গ্যাং ওয়ার নয়, শুধু সুপারি কিলিং নয়, এটা হলো সিস্টেমের চরম ব্যর্থতার গল্প। এটা সেই গল্প যেখানে রিল বানানো, গ্যাংস্টার ডায়ালগ বায়োতে লেখা আর গান কালচারকে ফলো করা নতুন প্রজন্মের গ্যাংস্টার হওয়া হয়ে গেছে। শেষে এসএসপি কার্তিকেশ শর্মা রবিবার প্রেস ব্রিফিংয়ে জানান, তৌসিফ বাদশাহ, তার মামাতো ভাই নিশু খান আর 2 সঙ্গী হর্ষ ও ভীম, এদের কলকাতা পুলিশ ও এসটিএফের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। বিহার পুলিশ 3 জন শুটারকে এনকাউন্টারের পর ধরে, যার মধ্যে বলবন্ত ও রবিরঞ্জন সিং, দুজনের পায়ে গুলি লাগে। তদন্তে জানা যায়, চন্দন মিশ্রর হত্যার পরিকল্পনা হয়েছিল নিশু খানের বাড়িতে। হত্যার আগে সবাই সেখানে একজোট হয়েছিল। নিশু খানের বিরুদ্ধে আগেই চাঁদাবাজি ও অস্ত্র আইন অনুযায়ী মামলা চলছিল। মোট 9 জন ব্যক্তি সরাসরি এই হত্যায় জড়িত। ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র এখনও উদ্ধার হয়নি, আর বাকিদের খোঁজ চলছে। এই কেস একটা সতর্ক বার্তা যে যদি সিস্টেমের মধ্যেই ষড়যন্ত্র হয়, তাহলে আইন শুধুই বইয়ের পাতা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে পড়ে, আর